তো চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আজকে আপনাদের এখানে অনেক খামারি দেখতে পাচ্ছি আমরা, তো আসলে সবাই একসাথে হওয়ার মূল কারণটা কি? ধন্যবাদ ভাই আপনাকে। আমরা সমস্ত খামারিরা আজকে একসাথে হয়েছি। আমরা 2016 সালে বাড্ডার সমস্ত খামারি একসাথে হয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করেছি, বাড্ডা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। তো ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রতি মাসে আমাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে বসি এবং আমরা ওই অনুসারে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে থাকি। আচ্ছা আচ্ছা। তো এইভাবে আমাদের চলে আসতেছিল। প্রতি মাসে আমরা বসতেছি। গত কয়েক মাস ধরে বসে আমরা খাবারের খরচ নিয়ে হিমশিম খাচ্ছিলাম, এটা নিয়ে আমরা আলোচনা হচ্ছিল। তা আজকেও আমরা বসছি যে খাবারের খরচটা কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের খামারের যে সমস্যাগুলো এই মুহূর্তে দেখা দিয়েছে ওইগুলাকে কিভাবে সমাধান করতে পারি। তো এইগুলা নিয়ে আমরা এখন আলাপ করতেছিলাম। আমাদের মধ্যে এখন আমাদের বাড্ডা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব ফরিদ আহমেদ এই বিষয়ে ফরিদ ভাই। জি ভাই। আচ্ছা, তো আপনি আসলে এই আপনাদের অ্যাসোসিয়েশনের নামটা কি? আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে বাড্ডা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। আর আমরা যদিও খাবার দিচ্ছি অনেক আগে, 18 সালে আমরা এই ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন গঠন করছি, বাড্ডা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। ওই সময় থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। তো আজকে আমাদের যে বৈঠকটা, এই বৈঠকটা হয়েছে গোখাদ্যের দাম বেশি এবং দুধের দাম কম, এই নিয়ে আলোচনা। তা আমি যেটা বলবো, 2009-এ যখন আমি খামার শুরু করছি তখন আমি গমের ভুসি কিনতাম 650 টাকা করে। দুধ খুচরা বিক্রি করছি 75 টাকা, পাইকারি বিক্রি করছি 55 টাকা। আবার শুধু গমের ভুসি 650 টাকা না, আমি তখন সয়াবিন কিনতাম 1200 টাকা করে, সয়াবিনের বস্তা। ইভেন আবার আপনার ডালের ভুসিটা আমরা কিনতাম কেজি হিসাবে 16 টাকা 17 টাকা কেজি আমরা ডালের ভুসি কিনতাম। 2-1 টাকা বেশি ছিল অন্যান্য ডালের ভুসি, তো এভারেজে 16-17 টাকা করে ডালের ভুসি ছিল। আজকে 2022 সালে আইসা আমরা সেই গমের ভুসি কিনতেছি প্রায় 1700 টাকা, ডালের ভুসি কিনতেছি 42 টাকা 44 টাকা করে, সেই সোয়াবিন কিনতেছি 54 টাকা। আজকে তো 12 তারিখ, হ্যাঁ মার্চের 12 তারিখ, আজকে আমি সোয়াবিন কিনছি 54 টাকা করে। এখন আমাদের বিষয় হয়েছে যে এখন আমি দুধ খুচরা বিক্রি করতেছি 90 টাকা, পাইকারি বিক্রি করতেছি 70 টাকা। আমার কথা হয়েছে যে আমার দুধের মূল্য বৃদ্ধি পাইলো 2009 থেকে 2022-এ এসে 20 টাকা বৃদ্ধি পাইছে পার কেজিতে। আচ্ছা আচ্ছা। আর আমি যেই খাবারটা ব্যবহার করতেছি সেই খাবারের মূল্যটা প্রতি কেজিতে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, ডাবল বলতে যেমন যেটা ছিল 26 টাকা সেটা হয়ে গেছে এখন 44 টাকা। আবার যেটা ছিল সোয়াবিনের যেটা 1200 টাকা বস্তা ছিল সেটা হয়ে গেছে এখন আজকের রেট 2800 টাকা খুচরা, মানে যারা ডিলার থেকে আনে, আর ডিউ রেট আজকে 2700 টাকা। তো এত দাম ওর ডাবল বৃদ্ধি পাইলো, অথচ দুধের দাম কিন্তু ডাবল বাড়াইতে পারিনি। তা আমাদের লাভ কি ডাবল আগে ছিল? লাভ তো আগে ডাবল ছিল না, যে ওই লাভটা এখন আমরা পোষাবো। সেই ক্ষেত্রে এখন আমরা খামারিরা একবারে ক্ষতিগ্রস্ত। ইভেন আমি ক্ষতিগ্রস্ত কীরকম বলবো, যে অনেক খামারি, আমার জানা মতের অনেক খামারি তার খামারের গরু বিক্রি করে দিচ্ছে। এবং আমার নিজের খামারের 55টা গাভী ছিল, আমার নিজের খামারের 18টা গাভী আমি রিজেক্ট করে বিক্রি করে দিতে হয়েছে। যে একসময় আমরা 10 লিটার দুধ দিত 7 লিটার দুধ, এইসব গাভীগুলো আমরা রিজেক্ট করতাম না। এখন গোখাদ্যের দাম এতই বাড়ছে যে আমাদের দুধের থেকে ইনকাম একদম আসতেছে না। 2-1টা বাচ্চা বিক্রি করে আমরা এভারেজ এখন ব্যালেন্স করে চলতেছি কোনো মতের সাথে। সেই ক্ষেত্রে আমরা এখন টিকা একেবারেই কষ্ট হয়ে যাচ্ছে। এবং এইভাবে যদি চলতে থাকে এই খামার শিল্পটা, একটা খামার শিল্প ডেভেলপ করতে বছর পর বছর লাগে। কারণ একটা গরু আজকে যদি বাচ্চা দেয়, সেই বাচ্চাটাকে গাভী বানাইতে হইলে আমাদের প্রায় 36 মাস অপেক্ষা করা লাগে। তাইলে এই শিল্পটা বুঝতে পারতেছেন যে প্রায় 3টা জেনারেশনে যে এটা ডেভেলপ হয়, তার মানে মিনিমাম 10 বছর হাতে নেওয়া লাগে যদি এটার মানে তাৎক্ষণিকভাবে ডেভেলপের চিন্তা করা হয়। এই যে একটা যদি আমাদের এইভাবে যদি আমাদের হাই দুধের গরুগুলা রিজেক্ট হয়ে যায়,
আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে এক সময় আমাদের এই দুধের দাম ঠিকই বাড়বে, খাবারের দাম হয়তো এটাই হইলো, কিন্তু আমাদের গ্রাহকরা বা আমাদের দেশের লোকরা সহজলভ্যভাবে যে দুধ পাইতো এই জিনিসটা পাবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। বা আমাদের যে এক সময় যে আমাদের গভর্নর সাহেব যে বলছিল যেদিন এই দেশ থেকে দুধ উৎপাদন হবে, দুধ রপ্তানি হবে, সেই দিন বুঝবেন যে এই দেশ ডেভেলপ হয়েছে, এবং সেটা থেকে আমরা সরে যাচ্ছি। আমাদের ভালো ভালো গাভী আমরা বিক্রি করে দিচ্ছি। কেন? আজকে খামারিরা আমরা দিন দিন নিজেকে ছোট করে নিয়ে আসতেছি। আমরা তো ছোট হতে চাই না, আমরা এটাতে বাণিজ্যিক পর্যায়ে, শিল্প পর্যায়ে এটা নিয়ে যেতে চাইছিলাম। আমরা এখন সে আগে এক সময় গ্রামের বাড়িতে একজন দুইজন একটা দুইটা করে গরু পালতো, সেটার থেকে কিন্তু এখন আমরা এটারে শিল্প পর্যায়ে নিয়ে আসতেছিলাম আমরা খামারিরা, যে এটা খামার পর্যায়ে নিয়ে আসতেছি। কারণ একটা দেশে যদি খামার শিল্প ডেভেলপ করতে হয় সেটাকে বাণিজ্যিক আকারে নিতে হয়, শিল্প নিয়ে আসতে হয়। সেই শিল্প আকারে চলে আসতেছিল। ঠিক এই মুহূর্তে আমাদের গোখাদ্যের দামটা এমন বৃদ্ধি পাচ্ছে এবং দুধের দাম সে হারে না বাড়ার কারণে আমরা এটা শিল্প থেকে সরে আসতে হচ্ছে, এবং আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন যে গভর্নমেন্ট আছেন উনি যদি এই ব্যাপারে নজর না দেন, তাহলে আমাদের এই শিল্প নিয়ে একসময় কানতে হবে, বা বাইরের দেশ থেকে আমাদের দুধ আমদানি করতে হবে। আমাদের শিশুরা আমাদের গাভীর দুধ খেয়ে মানুষ হতে পারবে না। দেখা গেছে সেই আগের মতন, সেই আজ থেকে 10-15 বছর আগে যে বাল্ক মিল্কগুলো আসতো, মিল্ক পাউডার আসতো, সেই পাউডার খেয়ে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমাদের নেক্সট জেনারেশন সে বাল্ক মিল্ক মানে যাকে বলে ওয়েস্টেজ দুধ, অন্যান্য দেশের ডেট এক্সপায়ার দুধগুলা, পাউডার দুধগুলা আমাদের দেশে আসবে, আবার আমরা খেয়ে মানুষ হবো। এইভাবে তো মেধাবী জাতি তৈরি হবে না। একটা দেশ ডেভেলপ হইতে হলে সেই দেশের দুইটা খুঁটি এক নম্বর থাকতে হবে। সেই দেশে সে কৃষি আর সে শিক্ষা। যেই দেশ ডেভেলপ হবে সেই দেশ ডেভেলপ হবেই, কিন্তু আমাদের এই কৃষিটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে। প্রোটিন নাই যে দেশে, সে দেশের জাতি মেধাবী হবে না। যে দেশে রুগ্ন শুকনো হবে তারা মেধাশূন্য হয়ে যাবে, এবং আমাদের দেশটা একটা ডেভেলপ পর্যায়ে চলে আসতেছিল। আচ্ছা ভাই, এবং ভালো আগামী দিনে ধরতে হলে আমাদের গোখাদ্যের দামটা বাড়াতে হবে, কমাতে হবে, এবং দুধের দামটা বাড়াতে হবে, বা খামারিদের প্রক্সি যেভাবে সাবসিডি দিতে হবে, নাহলে এই শিল্পটা আমরা টিকে থাকবো। গোখাদ্য কমানোর ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, গোখাদ্য কমানোর ব্যাপারে যদি ট্যাক্সটা ফ্রি করে দেয় তাহলে গোখাদ্য কমবে, যদি গভর্নমেন্ট মনিটরিং করে। মনিটরিং না করলে গোখাদ্যের দাম কমবে না। এখন আমরা যে পরিস্থিতিটা দেখতেছি আর কি, ধরি আটার দাম যে পরিমাণ দাম আছে ভুসি তার চেয়ে বেশি। মানে গভর্নমেন্ট যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, যারা আটা প্রোডাকশন করেন, তারা করে কি মানুষের যে খাবার যেটা আছে ওটার আর দাম মূল্য ওইভাবে বৃদ্ধি করতে পারে না। তাহলে সমাজে একটা প্রভাব পড়লে সবাই উত্তেজিত হয়ে যাবে, গভর্নমেন্টের উপর একটা প্রেশার পড়বে। এই জন্য তখন তারা করে কি আটার দাম না বাড়ায় ভুসির দামটা বাড়ায় ফেলে। ঠিক সেম হয় আপনার ডালের ক্ষেত্রে, ডালের দাম কম বাড়ে, ভুসির দাম বেশি বাড়ে। আমরা ধরি যে সয়া মিল আমরা যেটা খাওয়াই, সয়াবিন তেলের দাম কত বাড়ছে, আর আমরা সয়া মিলের খোল ওইটা কি পরিমাণ বাড়ছে, মানে ওটার চেয়ে এটা অনেক বেশি বাড়ে। কারণটা হচ্ছে এরকম, এই জন্যই যে সয়াবিন তেলের দাম বেশি হলে টিভিতে টক শো হয়, রাজনীতিকবিদরা আন্দোলন করে, গভর্নমেন্ট একটা প্রেসারে পড়ে যায়। আর যদি গোখাদ্যের দাম এদিকে অ্যাডজাস্ট করে নেয়, বেশি করে বাড়ায় দেয়, তাহলে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয় না, টিভিতে টক শো হয় না, কোনো কিছু হয় না। আমাদের গরুগুলো হাম্বা করে আমরা রান্না খাওয়াইতে বাধ্য হই। আমাদের তো আর তখন কোনো উপায় নেই, তখন আমরা বাধ্য হই আমাদের যে ছোটোখাটো গরুগুলো আছে, প্রোডাকশন কম হয়, ওগুলো বিক্রি করে এখন আমরা চলতেছি আর কি। আমাদের দাবি থাকবে যে ট্যাক্স কমাবে গভর্নমেন্ট, ঠিক আছে, কিন্তু সাথে সাথে মনিটরিং করতে হবে। এখন আত্মঘাতী, আমি একটা সিদ্ধান্তের কথা বলি, আত্মঘাতী সিদ্ধান্ত যেটা, যেমন আমাদের দেশে সোয়া মিল যেটা ইম্পোর্ট হচ্ছে, এটাতে যে পরিমাণ ট্যাক্স ইনক্লুড করা হয়েছে, ভারতে তার চেয়ে কম ট্যাক্স ইনক্লুড করছে, যার ফলে আমরা বেশি ট্যাক্সে আমাদের এখানে সয়াবিন ঢুকতেছে, এবং এটা ঢোকার পর এটা আমাদের সয়া মিল হয়ে আমাদের খোল হিসেবে কাজ করতেছে। কিন্তু এই সয়া মিল আবার চলে যাচ্ছে ইন্ডিয়াতে, অথচ আমাদের দেশে ট্যাক্স বেশি, ওদের দেশে ট্যাক্স কম। তাহলে আমাদের দেশে সয়া মিলের দাম বেশি হওয়ার কথা, ওদের দেশে কম হওয়ার কথা, কিন্তু ওদের দেশের গভর্নমেন্ট আমাদের সয়া মিল নিয়ে চলে যাচ্ছে ওদের গবাদি পশুগুলোকে টিকিয়ে রাখার জন্য, আর আমরা আমাদের গবাদি পশু টিকিতে পারতেছি না। ওদের এখানে গভর্নমেন্ট যে পরিমাণ সাবসিডি দেয় এবং আমাদের এখান থেকে সয়া মিল নিয়ে ওদের খামারগুলোকে টিকে রাখতেছে। আমার একটা দাবি থাকবে এই মুহূর্তে, প্রথমেই সয়াবিনটাকে এক্সপোর্ট করার বন্ধ করা হোক, তারপরে বাকিগুলোর উপর যে ট্যাক্স ধরা হচ্ছে এবং বাজার মনিটরিং করা হোক, তাহলে আমরা একটা পর্যায়ে চলে আসতে হবে।
এর যে বৈঠকটা আপনাদের খামারিদের, তো আসলে মূলত মানে লাস্ট ফাইনাল কি সিদ্ধান্ততে আসলেন এবং কি আপনার পরিকল্পনাটা কি খামারগুলো নিয়ে? ব্যাপার হয়েছে কি, আমাদের খামারিদের মেন সরকার বলে যে ডায়েরি ফার্ম এবং পোলট্রি ফার্ম এগুলির ব্যাপারে যে কৃষি খাতের মানে পইরা যাওয়ার কথা ছিল, আওতায় থাকার কথা ছিল। আমরা দেখতেছি যে মানে কৃষি খাতে না, আমারটা মনে হয় সবার চেয়ে মানে লস প্রজেক্ট মনে হয় আমাদেরই। কেন আমাদের বিদ্যুতের দাম বাড়তেছে, ইউনিটে পানির দাম বাড়তেছে, এরপরে আপনার আমাদের খাবারের দাম ব্যাপার হচ্ছে আমাদের অনেকের ঘাস আনতে হয় ঢাকার বাইরে, এই বিভিন্ন খরচ, এদিকে বিদ্যুতের, পানির, এরপরে পানিও আমরা ঠিক মতন পাই না, অনেক সময় লাইনে পানি থাকে না, আমাদের কিনা পানি না গরু গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়। এইসব বিভিন্ন কারণে আমরা খুব লসে আছি। সবার চেয়ে আমরা ব্যাপারে যে আজকে 2 বছর যাবৎ আপনার খাবারের যেভাবে দাম বাড়তেছে, এরপর আমাদের যে কর্মচারী আছে এদেরও ব্যাপার হচ্ছে সব জিনিসের দাম বাড়লে এদেরও আমাদের বেতন বাড়াই দিতে হয়। এই বেতন বাড়াইতে গিয়া আমরা কোনো কেউ মানে এই ব্যবসা প্রতিষ্ঠানে আমরা মানে লস আছি ছাড়া লাভে নেই। প্রতি মাসে আমাদের এক একজনের 50, 1 লাখ এরকম লসে আছি আমরা। এখন আমরা যার গরু আছিল 70টা, এর এখন আমরা গরু নিয়ে এসে পড়ছি 40টা বা 30টা এরকম। আর যেরকম ওই যে মাংসর ব্যাপারে আমরা সরকার এর আগে 2 বছর আগে থেকে ডিক্লেয়ার দিয়েছিল যে মাংসর ব্যাপারে যে কুরবানির গরু বা এমনি কষাইরা যেই মাংসই করে আমাদের দেশেই গরু বাছুর এগুলো উৎপাদন হচ্ছে। আমরা যেইভাবে গরুর খাবারের দাম বাড়তেছে, উৎপাদন তো ওইব দূরের কথা, আমাদের খামারিদের মানে টিকা থাকাই কষ্ট। অনেক খামারি এই লসের কারণে জিদ্দে ফার্মও যাইতেছে না, গরু বিক্রি করে দিতেছে। এরপরে অনেক খামারি ব্যাংকে থেকে লোন নিয়ে লোনের টাকা আমরা পরিশোধ করতে পারি না, ব্যাপারে আমরা লসই কিনবো না গরু খাওয়ানি দিব না ব্যাংকে দিব। আমাদের কাছে সরকার ধারণা উচিত, কেন অন্যান্য রাষ্ট্রতে আপনার এই গবাদি পশুর প্রতি সরকারের নজর আছে, নজর থাকাকালীন সময় এরা এই গরু খামারিদের অনেক ধরনের অনেক সুবিধা দেয়, যেরকম খাবারের মধ্যে এরা নিজেরা ভর্তুকি দেয়। আমাদের সরকার ভর্তুকি দিব দূরের কথা, আজও পর্যন্ত এরা আমাদের পাশে আইসা মানে কোন জায়গায় কয়টা খামার আছে বা কোন অফিসার একটা তো যেরকম ভাগ করা আছে, যেরকম ঢাকা উত্তরে কয়টা খামারি আছে, কয়টা মানে আপনার ওই সরকারি যে ডাক্তার, আমরা দুদিকে টাকার বিনিময়ে এখন ডাক্তার আনতে হয়। কোনো ডাক্তার উপজে পড়া সরকারিভাবে আইসায় দেখে না যে আমরা কি কোনো ক্ষতিগ্রস্ত আছি না লাভবান আছি না কি অবস্থায় আছি, কোনোদিনই আর আসে না। আর এই যে গরুর বীজ দিতে গিয়ে আমরা টাকার বিনিময়ে বীজ দিতে হয়, সরকারি কোনো সহযোগিতা পাই না। এবং এই যে বিদ্যুতের ব্যাপার হয়েছে আমরা এখন আর পারতেছি না, এই বাণিজ্যিক বিল দিতে হয়, এটা কিন্তু কৃষি খাতে বিল দেওয়ার কথা। সরকার এটা দয়া করে এটার উদ্যোগ নেই, আমাদের একটু সহযোগিতা করুন। আর পানীয় ব্যাপার হয়েছে কৃষি খাতে আমাদের ই করুন, সরকার এটা উদ্যোগ না নিলে, সরকার হিসেবে আমাদের পাশে না দাঁড়ালে আমাদের এই প্রতিষ্ঠান টিকানো সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, আসলে আপনি যা বলেছেন, তো আজকের মানে মূল মানে আপনাদের সিদ্ধান্ত, সেই কথাটা একটু। আমরা সিদ্ধান্ত এটাই নিছি যে মানে আমাদের খামারিরা আমরা প্রতি মাসে একবার আমাদের বাড্ডা, আমাদের একটা যে সমিতি আছে, সমিতির আমরা প্রতি মাসে মিটিংয়ে বসার কার কি অবস্থা এটা জানার জন্য। আমাদের মাঝখানে এখন আমাদের বাড্ডাতে মোটামুটি কয়েকটা খামারি কিন্তু গেলাম অলরেডি চলে গেছে। আর আমরাও যে ব্যাপার হয়েছে আমরা না পারি ছাড়তাম, না পারি ধরতাম। চলে যাওয়ার মূল কারণ কি? কারণ হয়েছে খাবারের দাম বাড়তি, বিদ্যুতের বিল বেশি, পানির বিল বেশি, বেটার কি করবো। আচ্ছা, তো আসলে যে এগুলা মানে ব্যবসাটা আরো ভালোভাবে করা কিংবা ব্যবসাটা আরো বড় করা, হ্যাঁ, তো সেই সুবিধাটা কি? সুবিধাটা যেরকম আমি বলি, আমার কিছু গরু আছে, যেরকম আমি মাংসের জন্য কিছু গরু তৈরি করছিলাম, আমি লাস্টে বাধ্য হইয়া গাভী গরুরে বাঁচাইতে গিয়া প্রতি মাসে 1-2টা করে আমার বিক্রি করিয়া
এরপরে ওই গরুর টাকাই না আমি এই গরুর খাবার দুধের গরুরে খাওয়াইতেছি। আচ্ছা, তো আপনারা এই যে ভিজা যে খাবারগুলো সেগুলা খাওয়াচ্ছেন না কেন? না, আমরা খাওয়াইতেছি আপনার ঘাস খাওয়াইতেছি, গরুর খের খাওয়াইতেছি, দানাদার খাবার খাওয়াইতেছি। আচ্ছা, তো আসলে দানাদার খাবারের দাম বাড়ছে, কিন্তু আপনার যে ঘাস আমরা বুঝি, ঘাসগুলা আর কি কিনে নিতে হয় না আপনারা? কেউ আছে কেউ চাষ করে, আর বেশিরভাগই ঘাস কিনে হয় না, বেশিরভাগই কিনে। আচ্ছা, চাষ করতে কি তেমন বেশি টাকা পয়সা খরচ হয় না? জমি তো নাই, জমি যেহেতু ঢাকা শহরে, গ্রামের মধ্যে হলে সমস্যা ছিল না। আচ্ছা, তো আমাদের যে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো একটু যদি আপনি মানে শর্টকাটে আজকের যে সিদ্ধান্ত, আজকের যে চাওয়া আপনাদের সরকারের কাছে, সেটা যদি একটু বলতেন। আমার সরকারের কাছে মেইন উদ্দেশ্য, সরকার আমাদের ইচ্ছা করলে বাঁচাইতে পারে এই প্রতিষ্ঠানটা, নাহলে এই প্রতিষ্ঠানটা পুরো ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে বিদ্যুৎ, পানি, এই দুইটা দুধই আমাদের শুধু কৃষি খাতে আনে। আর দুধও ব্যাপার হয়েছে, একটু দুধে খালি দুধের দামটা একটু আমাদের একটু বাড়াইতে না বাড়াইতে পারলে তো আমরা তো মরে যাবো। পাউডারের দুধের দামটা একটু বাড়াইলে এই দুধের দামটা, এই দুধটা একটু চাহিদা হলে আমরা কেজিতে 5 টাকা 10 টাকা বাড়াইতে পারবো, তাইলে আমাদের সামান্য কিছু। তো আপনারা কি এখন কি দুধের দাম বাড়াচ্ছেন না আগের দামে? আমরা আসলে কি আমরা যদি আজকে চাই আজকেই বাড়বে না, কারণ আমি যদি চাই যে 150 টাকা করে লিটার বিক্রি করবো, আমার লাভ হবে নাইলে, কিন্তু চাইলেই তো হবে না, গ্রাহক নিতে হবে, গ্রাহকেরও চাহিদা থাকতে হবে, বা গ্রাহকের ক্রেতারও একটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে। এই জন্যই কিন্তু আমরা দুধ দিয়ে চাইলে বাড়াইতে পারি না, যে ক্রেতার যদি ক্রয় ক্ষমতার ভিতরে না থাকে তাহলে ক্রেতারা তো আমাদের কাছে আসবে না। কারণ দুধ তো সেই তেলের মতো এসেন্সিয়াল না যে দাম 200 টাকা গেলেও খাইব। দুধ হয়েছে শিশু খাদ্য এবং এটা হচ্ছে সাবসিডির খাবার হিসেবে চলে, ঠিক না? এই জন্যই আমরা দামটা চাইলেই বাড়াইতে পারি না। আর আরেকটা হচ্ছে আমাদের দুধের রেটটা আর একটু কমায় রাখে পাউডার দুধ, যেন এই যে বাল্টি বাটি যারা আছে বাসা দুধ দেয়, এরা করে কি পাউডার দিয়ে দুধ বানায়, যে 1 লিটার দুধ দিয়ে 5 লিটার, 1 কেজি দুধ দিয়ে 5 লিটার দুধ তৈরি করে। সেই ক্ষেত্রে এটার দাম কম হওয়ার কারণে এটা দিয়ে দুধ বানায়, তারা বাসায় সাপ্লাই দিতেছে। আর আমরা নিজেরা খামারই হইও এই পাউডার দুধ লাগালে কুলাইতে পারতেছি না, আমরা নিজেরা দুধ উৎপাদন করে দুধ দিতে পারতেছি না কম রেটে, কারণ আমাদের কস্টিং বেশি বেড়ে যায় আর তাদের তো কস্টিং কম পড়ে। 350 টাকা যদি 1 কেজি পাউডার দুধের দাম হয়, সেই 350 কেজি 1 কেজি পাউডার দুধ দিয়ে 5 কেজি দুধ হয়, তাহলে তার রেট পড়লো 70 টাকা করে। সে যদি 80 টাকা ট্রেডিং করলো, তার 10 টাকা থাকে, কিন্তু আমাদের উৎপাদন কষ্ট মিলে আমরা ওই 70 টাকায় যায় পৌঁছতে পারতেছি না। এই জন্য গ্রাহকরা প্রতারিত হচ্ছে না। হ্যাঁ, গ্রাহক প্রতারিত হচ্ছে, কিন্তু গ্রাহকেরও আমি গ্রাহকের উদ্দেশ্য বলতে চাই, গ্রাহক যেন যাদের খামার আছে যাই না শুনা খামারিদের কাছ থেকে দুধটা কিনে, তাহলে প্রকৃত দুধটা পাবে। হ্যাঁ, এখন মূল বিষয়টা হচ্ছে গ্রাহকরা তো 100% দুধটাই নিতে চায়, হ্যাঁ, কিন্তু আপনাদের লোকজনই তো অনেক লোকে গিয়ে বলে এটা একদম এই ফার্ম থেকে নিয়ে আসছি। আমরা কিন্তু আমাদের খামারের লোগো ব্যবহার করি, প্যাকেটের লোগো ব্যবহার করি, খামারের নাম্বার দিই, খামারের ঠিকানা দিই, সবই দিই। গ্রাহক জানবে যে কোন খামার থেকে আসতেছে, বা এই খামারের লোক এটা কিনা, সে বাল্টি বাটি কিনা, বা প্যাকেটের ভিতরে ওই খামারের নাম আছে কিনা। আমার মনে হয় যদি আপনারা প্যাকেট করে দেন তাহলে 2 নম্বরটা আমরা প্যাকেট এর মধ্যে বাহির থেকে কিছু ঢাকার বাহির আমাদের নামও আছে, ঢাকার বাহির থেকে কিছু দুধ আসে, ওই দুধটা একটা ট্যাবলেট আছে আপনার 1 মনের মধ্যে, একটা ট্যাবলেট ছাড়লে আপনি 24 ঘন্টা দুধটা জমবে না। আর যদি এর বেশি সময় নিতে চায় তাহলে দুধের পরিমাণ, দুধের মধ্যে ট্যাবলেটের পরিমাণটা বেশি দিতে হয়। এটাতে কিন্তু গেলাম বাচ্চাদের বিরাট ক্ষতি, এবং বয়স্ক হোক বাচ্চা হোক আপনার স্বাস্থ্যের জন্য, মানে এই দুধ তো খাওয়াইতেছে না, যেমন এটা বিষ খাওয়াইতেছে। এটা যারা দুধ বাসা বাড়িতে যারা নিয়ে বিক্রি করে, এটাও পরীক্ষা করে নেওয়া এদের উচিত। তাহলে ওই ভেজালটা করতেছে গোয়ালারা। হ্যাঁ, বাহির থেকে যারা দুধটা নিয়ে আসে, যারা বাল্টি পাটি, তারপরে যে ড্রাম দেয়া, দেখবেন জায়গায় জায়গায় ওই ড্রামে বড় ড্রাম বসায়া, ওইটার থেকে কেজি হিসাবে বেচতেছে, সিলার মেশিন বসায়া, ওইটাতে কিন্তু ওগুলো 100 টাকার বাহির থেকে দুধ আসলে ওটার ভিতরে ট্যাবলেট থাকবে, ভেজাল থাকবে। এটা কিন্তু যারা দুধ খায় এদের এটা সচেতন হওয়া উচিত। আর প্রয়োজন হয় আমাদের ডায়েরি ফার্ম আছে, দরকার পড়ে খামার থেকে এসে নিয়ে যান, যেই গরুর থেকে বলবো আমরা ওই গরুর থেকে দোয়াই দিব। সর্বোপরি গ্রাহকদের উদ্দেশ্যে যদি আপনাদের কিছু বলার থাকে। হ্যাঁ, গ্রাহকদের, হ্যাঁ, গ্রাহক ব্যাপার হয়েছে বোঝা উচিত
যে ব্যাপার হচ্ছে দুধরা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আপনার যেই ঠিকানাটা দেওয়া থাকে এই ফার্মটা কোন জায়গায় আছে, এরা মাসে পারুক একবার এসে দেখে যাক, নাহলে 6 মাসে পারুক এরা এসে অরিজিনাল দুধরা কি ওই ফার্মতে যায় কিনা এটা দেখুক, বা ওই ফার্মের লোকে নিয়ে আর বাসায় দিয়ে আসতেছে কিনা। তা আপনাদের কি এই প্রসেসিংটা আছে কিনা? হ্যাঁ, আমাদের মানুষের আছে। ঘরে ঘরে আমাদের প্রতিটা পৌঁছে দেওয়া? গায়ের প্যাকেটের গায়ে আমাদের ই করা আছে, এবং আমাদের কার্ড দেওয়া আছে, কার্ডের মধ্যে আমাদের নাম্বার আছে, ঠিকানা আছে, ঠিকানা মতন এসে এরা দেখুক। আর যারা ওই যে মানে ওই আসতেছে অফিস থেকে সামনে একটা ওই সিলার মেশিন বসানো পাইছে, আধা কেজি আনতেছে, এই পেটায় দুধটা তো সিলার মেশিনটা তো ঢাকাতে এই যে বাড্ডাতে বসা, কিন্তু অরিজিনাল দুধটা কোন জায়গাতে আসছে ফার্মটা আজ পর্যন্ত আছে? আমরা আমাদের ঢাকার আশেপাশে ফার্মটা আছে কিনা? এরা ফার্মটা হয় ঢাকার, কোনটা হয় গাজীপুর, নাহলে সিরাজগঞ্জ, নাইলে পাবনা, নাইলে বগুড়া, বিভিন্ন জায়গায় কিন্তু ওদিকটা দুধরা আনা যায়, দুধরা আনে হারা ট্যাবলেট দিয়া। এটা যারা দুধরা খাইতেছে এদের এটা যাচাই করা উচিত সঠিক আছে কিনা। আর আমাদের অ্যাসোসিয়েশন দিয়ে আমাদের একটা চাপ আছে, যারা অ্যাসোসিয়েশনের সদস্য যারা, তারা যেন কোনো প্রকার ভেজাল না করে, এই জন্য কিন্তু আমরা অ্যাসোসিয়েশন থেকে সদস্যদের উপরে একটা প্রেসার করি, এবং আমাদের এই ধরনের ধরা পড়লে আমরা নিজের জরিমানা সিস্টেম করি। আপনাদের ফার্মের নাম কি? আমার ফার্মের নাম প্রধান ডেইরি ফার্ম। তারপরে আপনার ডেইরি ফার্মের নাম আতরালি ডেইরি ফার্ম। আমারটা হচ্ছে সায়েম ডেইরি খামার, আব্দুল্লাহ বাগে। এদিকে ডেইরি ফার্ম আরো আছে। আপনারা সবাই কি প্যাকেটে লোগো ব্যবহার করেন? প্যাকেটের লোগো ব্যবহার সবাই করে না, কিছু জনে করে। কার্ড আছে সাথে।